বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের ফিলোসফি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। আমি 2020 সালের মে মাসে একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম। তখন বুঝতে পারিনি ছেলেটি একজন প্রতারক ও নারী লোভী। সে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে শারীরিক মেলামেশা করে। তখন কিছু আপত্তিকর ভিডিও করে রাখে এবং এগুলো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করে। এর জন্য আমি মামলা করেছি। এই সুবিচার পেতে এবং ছেলেটি যেন আর কোনো মেয়ের জীবন নষ্ট করতে না পারে তার জন্য আজকের এই সংবাদ সম্মেলন। সাংবাদিক ভাইয়েরা, ছেলেটির নাম হিটলার মাহমুদ। তার বাবার নাম আমজাদ হোসেন। বাগমারা উপজেলার হাসনিপুর গ্রামে তার বাড়ি। 2020 সালের মে মাসে সে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর সে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাগমারার ভবানীগঞ্জ তক্তপাড়ায় তার এক বোনের বাসায় নিয়ে আমার সঙ্গে শারীরিক মেলামেশা করত। কিন্তু বিয়ের জন্য চাপ দিলে সে নানা তালবাহানা করত। এভাবে 4.5 বছর পার হয়ে যায়। গত 2024 সালের জানুয়ারির 16 তারিখে আমি ওর বাসাতে গিয়ে ওর ফ্যামিলিকে জানাই বিষয়টা, যে ওর সাথে আমার মৌখিক কালেমা ছিল। তো আমি ওর ওয়াইফ এটা বলে দাবি করে যাই। তো ওর বাবা বলল তখন যে তুমি বাসাতে আসছো, বাসাতে চলে যাও। আমি বিষয়টা তোমার বাবা মার সাথে কথা বলে তোমাকে রেজিস্ট্রি করে নিয়ে আসবো। আমার মান সম্মান নষ্ট করো না। যে বাসাতে সংসার করবে তার কি মান সম্মান নষ্ট করবে? আমরা ফ্যামিলিগতভাবে তোমাকে নিয়ে আসবো। তো ওই দিন পাঠানোর পর ওরা ছেলেকে পালাই দিয়েছিল। তারপরে আর কোনো খোঁজ খবর রাখেনি। তো হিটলার 5 দিন পর আমাকে ফোন দিয়ে আমাকে বলতেছে যে তুমি মানে যদি মানে আমাকে আর 1 বছর সময় দাও তাহলে আমি বাসাতে যাই, এভাবে পালায়ে থাকতে পারতেছি না। আমাকে আর 1 বছর সময় তুমি দাও, অনেক বছরই তো দিলা। তো তারপরে কথা বলতে বলতে কিছুদিন পর জানতেছি যে এক দলীয় নেতার মানে কাছে চাকরির জন্য যায়। তো ওই ফ্যামিলিতে ওর একটা মেয়ের সাথে মানে বিয়ে দেওয়ার প্রস্তাব দেয় তারা। তো সে বিয়েতে সে রাজি হয়। তো আমি এটা জানার পরে তো ও বলল যে আমি বলতেছি যে আমি এটা মানতে পারবো না। তখন ও বলল যে না মানে আমি চাকরিটা নিই, ওই মেয়েকে বিয়ে করে চাকরিটা নিই। যেহেতু ওদের মানে কথাতেই চলতে হচ্ছে, চাকরিটা আমি কোনোভাবে নিয়ে ওদের কথা শুনে নেওয়ার পরে ওই মেয়েকে ডিভোর্স দিব। দেওয়ার পরে তোমাকে আবার মার্চের 2 তারিখে তুলে নিয়ে আসবো, এভাবে বলল। তো মানে চাকরি পাওয়া হয়ে গেলে মেয়েকে ওরা ডিভোর্স দিয়ে দিত। তো এরপরে ওদের কথা এগোতেই ছিল। তো আমি পরে মানে বিষয়টা সহ্য করতে না পেরে ওর বাসাতে গত 2024 সালের মার্চের 1 তারিখে গিয়েছিলাম। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তো যাওয়ার পরে ওর ওর দু ভাবি আর ওর ভাই মিলে আমাকে বাসা থেকে মেরে বের করে দেয় এবং ওর বাসার বাহিরে একটা বসার জায়গা করে রাখছে, ওখানে বসায় দিয়ে ওর ভাই আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে আমার ফোনটা নষ্ট করে দেয় আর আমাকে মারধর করে। তো আমাদের এলাকার লোকজন আর তার এলাকার লোকজন পরে ওখানে মানে এক জায়গায় হয়। সবাই লোকজন যখন জড়ো হয় তখন মানে অনেক কথা হয় যে ছেলেটা আর কত মেয়ের জীবন নষ্ট করবে আর কত এগুলা করবে, আসলে ছেলেটা খারাপ, এবার এর একটা বিহিত দরকার, এরকমভাবে অনেক কথা বলতেছিল। তো পরে আমার বাসা থেকে যখন লোকজন গেল আমাকে তো ওরা মারছে, আমাকে মেডিকেল নিতে হবে। তো আমার ফুফাতো বোন ও বললো যে আপু চলো তোমাকে মেডিকেল নিয়ে যায়। আমাকে উঠাইতে লাগছে, তখন আমার ফুফাতো বোনকে ওর মেঝো ভাই চট তুলছে একটা, যে তুমি মানে মেডিকেলে কেন নিয়ে যাবা। দিয়ে তখন পরে আমার বোনকে চট তুললো, আমার ফুফু গিয়ে ওই চটটা আটকায় আর কি হাত ধরে। তারপরে ওই লোক আমার ওই ফোনটা নিয়ে চলে গিয়ে ফোনটা নষ্ট করে দিছে। আর ওখানে থেকে মানে আমার ফুফু আবার থানায় গেছিলো, থানায় ওরা কেস নেয় মানে তখন ওর নাম শুনেই ওরা বলতেছে যে নাই কেস নিব না, আপনারা মিথ্যা বলতেছেন। দিয়ে ওদেরকে ভয় দেখাচ্ছিল যে আপনাদেরকে জেলে পড়বো। দিয়ে তখন আমার ফুফা ডিআইজিকে ফোন দেওয়ার পরে ডিআইজি থানাতে কথা বললো, তখন কেসটা নিতে চাইলো। দিয়ে ওখানে মানে ওখানকার ওসি পুলিশ মানে নাকি ওর হিটলারের ফ্যামিলিকে ফোন দেওয়ার পরে বলে যে আপনারা মীমাংসা করে নেন, মেয়ের বিষয় এগুলা ঠিক না, মানে ছেলে ফেসে যাবে কিন্তু একদম, পরে আর বাঁচাইতে পারবেন না। দিয়ে তখন ওর হিটলারের বাবা আমাদের ফ্যামিলির কাছ থেকে মানুষজনের সামনে 3 দিনের সময় চায় আর আমাদেরকে ওখান থেকে পাঠিয়ে দেয়। আমরা যখন ওদের বাসা থেকে হাসনিপুরের মরাঘাটি মোড় নাম ওখানে আসি, একটু আসতেই আচিনঘাট মাজার আছে,
ওখানে আসতেই ওরা হচ্ছে কিছু 8-10 জন সন্ত্রাসী লাগাই দিছিল। তো হচ্ছে মানে আমাদেরকে মেরে ফেলার জন্যে, হাতে অনেক বড় বড় মানে হেসেছিল, তারপরে লাঠির মতো কি জানি ছিল, স্টিক খেলে ওরকম কোয়ালিটির। তো আমরা দেখতে পেয়ে হচ্ছে মানে জঙ্গল দিয়ে, পাশের জঙ্গল দিয়ে মানে পালাই আসি, এসে একটা রাস্তায় উঠি, ওখানেও দেখি ওরা এসে দাঁড়ায় আছে কয়েকজন আমাদেরকে মেরে ফেলার জন্য। তো আমরা আরেকটা জঙ্গল দিয়ে ঢুকে রাত 1:30টার সময় বাসায় আসছি। দিয়ে পরে আব্বু বাজারে গেল, বাজারে যাওয়ার পর বললো যে ভাই আপনি এগুলার মধ্যে আসেন না, যেভাবে হোক মীমাংসা করে নেন, ওরা অনেক বাজে লোক, আপনাদেরকে মেরে ফেলতে পারে, আপনি যদি বাজার টাজার লাগে আপনি অন্য কারো থেকে নিয়ে। হিটলার মানে আমার বাসার কাছে ওর হচ্ছে ফ্রেন্ডের বাসা, বেস্ট ফ্রেন্ডের বাসা, আমার সম্পর্কে কাকু হচ্ছে। তো ওনাকে ফোন দিয়ে বলছে যে হচ্ছে তুই হচ্ছে ওকে ম্যানেজ কর, বোঝা, আমি হচ্ছে ওকে বিয়ে করব না, আমি হচ্ছে বিয়ের কথাবার্তা আমার চলতেছে, এখানে আমি চাকরি বাকরি নিব, আমার লাইফ সেটেল করব, এভাবে বলছে। আর হচ্ছে বলছে যে যেসব লোক তোদের এলাকা থেকেও আসছে ওর পক্ষ হয় তাদেরকেও জবাই করব, বাজারে আসলে তোদেরকেও ওই ওর বাবা মাকেও জবাই করব, ওর ফ্যামিলি সবাইকে, যাকে দেখতে পাবো কুবাবো, এভাবে বলছিল। বলার পরে তখন আমার ওই কাকা হচ্ছে মানে যারা গেছিলো মানে আমাদের এলাকার লোকজন ছিল, তো ওর এক মেয়েকে ফোন দিয়ে বলে যে তুই গিয়ে বোঝা। তো হচ্ছে আপু এসে আমাকে বুঝাইলো আর বলল যে তোর সাথে সাথে কি আমাদেরকেও এতিম করবি, আমার মাদেরকে বিধবা করবি, তুই হচ্ছে স্ট্যাম্পে সিগনেচার করতে রাজি হ। বলে আমি সবার কথা চিন্তা ভাবনা করে যে ওরা অনেক খারাপ লোক, মানে সন্ত্রাসী কোয়ালিটির, এর আগে একটা লোককে ওরা মেরে ফেলছে, একজন ওর মামা ফাঁসির আসামি হয়েছে, ওর ভাই যেভাবে হোক ছাড়া পাইছে। তো হচ্ছে ভয়ে আমি সবার জীবনের কথা চিন্তা ভাবনা করে হচ্ছে মানে স্ট্যাম্পে সই করতে আর কি রাজি হই। তারপরে ওরা একতরফা নিজস্ব মতামতে স্ট্যাম্প লিখছে আমাদেরকে না নিয়ে, লেখার পরে ওর বাসায় এসে আমাকে হচ্ছে একটা স্ট্যাম্পে ওরা জোর জবরদস্তি করে সিগনেচার করাই নিছে। আর হিটলারের যে সিগনেচারটা ওইটা হচ্ছে হিটলার দেয় নাই, ওর বাবা দিছে, মানে হিটলার ছিলই না, উপস্থিতিই ছিল না, মানে পালা চলে গেছে গিয়ে ওর হচ্ছে তক্তপাড়া ভবানীগঞ্জে বোনের বাসা, ওই বাসাতে নাকি 6 দিন পালাইছিল। তো এর কিছুদিন পর থেকে ও আমাকে মানে ডিস্টার্ব করতে থাকে ফোনে, মানে স্ট্যাম্পে সিগনেচার করার কিছুদিন পর আর কি, মানে তখন আমাকে ওর সাথে সম্পর্ক করতে হবে, নইলে ভিডিও ছেড়ে দিবে, এই করবে ওই করবে, আমার বাবা মাকে হচ্ছে আবার আব্বুকে জবাই করবে, নয়তো আব্বুকে উপর মিথ্যা মামলা দিবে, অন্য জায়গায় বিয়ে করতে দিবে না, বিয়ে করলে ওই স্বামীর বেডে গিয়ে ওই হচ্ছে ফিজিক্যাল রিলেশন করবে ওই স্বামীর সামনে, এসব কথাবার্তা বলে আমাকে। তাও আমি রাজি হই নাই। তারপরে ওর ফ্রেন্ড কবিরকে দিয়ে ফোন দেওয়াই, রিফাতকে দিয়ে ফোন দেওয়াই, আমার ফ্রেন্ডদের হুমকি দেয়, মানে সব সময় একটা বিরক্তিকরভাবে আমাকে রাখছিল। আর সবসময় বলে তোর বাবার উপর মামলা দেবো, আমার সাথে সম্পর্ক না করলে, আর ভিডিও টিডিও যা আছে এগুলো ছেড়ে দেবো, দিয়ে আমাকে ওই ভিডিওগুলো দিতে থাকে। দেওয়ার পরে হচ্ছে তখন আমি আর কি ভয়ে আর কি রাজি হয়েছি যে ভিডিও ছেড়ে দিলে তো একটা মান সম্মানের বিষয়, আবার আমার আব্বুকেও তো এনি টাইম মেরে ফেলতে পারে, যেহেতু বলতেছি ওদের রাগ বেশি, ওরা এরকম কোয়ালিটির সন্ত্রাসী লোক। তো আমি হচ্ছে আর কি হচ্ছে ওর সাথে মিলামেশা করি ভয়ে, দিয়ে আমি একটা শর্ত দিছিলাম যে আমি আবার তোমার সাথে মিশতে পারি, একটা শর্ত আছে, সেটা হচ্ছে আমাকে রেজিস্ট্রি করতে হবে, তাহলে আমি তোমার সাথে মিশবো। তো হচ্ছে ওই সময় চাই, বলে যে আমাকে আর তাহলে আর 4.5 বছর দিছো, আর একটা বছর সময় দাও আমাকে, আমি তোমাকে রেজিস্ট্রি করব। বলে আমি ভয়ে সময়ও দিলাম, দেওয়ার পরে হচ্ছে মানে সে রাজিও হলো, আবার রেজিস্ট্রিও করতে চাইলো যে আমি রেজিস্ট্রি না করলে আর কথাবার্তা বলবো না, যতই ভয় দেখাও। তো সে রাজি হলো, দেওয়া বলছে যে তুমি তাহলে আমার সাথে একটা দিন দেখা করো, দেখা করলে আমি তোমাকে পরদিন রেজিস্ট্রি করবো, এই কথা বললো। তা আমি বিশ্বাস করলাম, করে ওর সাথে হচ্ছে ওই আমাকে রাজশাহীতে ঝাউতলার মোড়ের এখানে একটা বাসা আছে, ওর বন্ধু না ভাবির বাসা, ওই বাসাতে নিয়ে আসে। তো হচ্ছে ওই বাসাতে আমার সাথে ওই বাসাতেই আমার সাথে সে ফিজিক্যাল রিলেশন করে আবার, দিয়ে পরে আমি বললাম যে রেজিস্ট্রি করো, তো ওই আর রেজিস্ট্রি করেনি, ওই আমার কাছ থেকে আরও কয়েকদিন সময় চাইলো। ওর ভবানীগঞ্জ বোনের যে বাসা, ওই বাসাতেও আমাকে নিয়ে গেছে, আবার ওই ঝাউতলার বাড়িতে নিয়ে যায়। তারপরে আবার বলে যে তুই মানে ওর চালাকি আমি যখন বুঝতে পারি, মিশতে চাইলাম না, তখন সে আমাকে বলে যে তোর যে ছবি আছে ভিডিও আছে এগুলা হচ্ছে ইয়ে করে দেবো, ভাইরাল করে দেবো। তো এভাবে ভয় দেখায়, আবার হচ্ছে বলে তোর বাবাকে মেরে ফেলবো, মাদক মামলা হিরোইন মামলা দিয়ে ধরা দিব, আমার সাথে মিশতেই হবে তোর। তো আমি এসব আর সহ্য করতে না পেরে আগস্টের 19 তারিখেও আমার সাথে দেখা করে মোহনপুর তুলসী ক্ষেত্র। তো আমি ওই অবস্থাতেই থানাতে গেছি,
যাওয়ার পরে তখন থানার গেটে ওর বন্ধু কবির, ও তখন বলতেছে যে আমাকে দেখতে পাই, আমি থানাতে যাচ্ছি, ও দেখতে পাইছে কবির। তো দেখার পরে তখন আমাকে ডাক দিল, আমি শুনলাম না, যাচ্ছি, তখন আমাকে জোর করে আটকাইলো। আটকানোর পরে অনেক বুঝাইলো যে এগুলা করো না, আমি রকেট রেজিস্ট্রির জন্য রাজি করাচ্ছি, অনেকেই তো এগুলা করলো, ওইও তুমি আর কতই সময় দিবা। দিয়ে আমি পরে বললাম যে বুঝান আপনি, দেখেন কি বলে। তো এই আর থানার ভিতরে যাইতে দিল না, হিটলারকে ফোন দেয়, দিয়ে রাজি করাই, হিটলার রাজিও হয়। দিয়ে আমি বাসাতে এসে আইডি কার্ড লাগবে আর জন্ম নিবন্ধনের নাকি কার্ড লাগবে, আমাকে কবির ভাই হিটলারের সাথে কথা বলে এটা নিতে বললো। তা বাসায় এসে ওটা নিয়ে কবির ভাইকে নিয়ে মোহনপুর আসি। হিটলার রাজশাহীতে ছিল। তো মোহনপুরে এসে মেন রাস্তার ওপর তো ওই আমাকে বলতেছে যে আমি আজকে বিয়ে করতে পারবো না, মানে আমাকে বিয়ে করার কথা বলে ওখানে নিয়ে গেছে। পরে আবার বলতেছে যে আমি আজকে বিয়ে করতে পারবো না, আমার উপর আজকে একটা রাজনৈতিক মামলা হয়েছে, আমি এই বিয়ে আজকে করতে পারবো না, আমাকে আর একটা মাস সময় দাও। তা আমি বললাম যে আমি আর একটা মাসও সময় দিতে পারবো না, আজকেই শেষ সময়, তুমি যদি আমাকে বিয়ে করো, না হলে আমি বিষ খাবো, নয়তো ইয়া করবো, থানায় যাবো, থানায় আমি কেস করব, তোমার এটাই লাস্ট সুযোগ। তখন বলেছে যে না, আমাকে আর একটা মাস সময় দাও। দিয়ে তখন ওই আবার করছে কি, আমাকে ভয় দেখাচ্ছে, নিয়ে যাও। পরে কবির বললো যে দেখো তোমাদের মধ্যে কথা বলে কি করে, অনেক রাতও হয়ে গেছে। দিয়ে তখন আমি আবার মোহনপুর থেকে আমাকে ওই নিয়ে বাইকে করে নিয়ে এই যে ইয়েতে এসছে, ঝাউতলার মোড়ে যে বাসাতে নিয়ে এসেছিলো, ওই বাসাতে আবার নিয়ে এসছে। নিয়ে আসার পরে আমাকে বোঝাচ্ছে যে আর একটা মাস দাও, আমার উপর রাজনৈতিক মানে মামলা হয়েছে, হ্যান ত্যান দেন, এইভাবে বললো যে বিপদের মধ্যে আছি, আবার মানে আমি বিপদের মধ্যে আছি, আমার এই সিমও ট্যাগ করতে পারে, তোমার কাছে সিম থাকলে তুমি আমাকে একটা দাও বলে, আম্মুর একটা সিম ছিল, ওই সিমটাও ওই নিয়েছে। তো এভাবে কথা আর কি বলতে থাকার পরে তখন 11 তারিখে মানে সেপ্টেম্বরের 11 তারিখে আমি বললাম যে আমি আর সহ্য করতে পারতেছি না, আমি হয় রেজিস্ট্রি করবা, নয় আমি থানায় যাবো, যে আমি কেস করব, এবার একদম শিওর বলে দিলাম। তখন ওই বলেছে যে কেস করবি, কর, তোর বাবার উপরও আমি কেস করতেছি, দাঁড়া বলে কাকে জানি ফোন দিছে। তা আমি ওই অবস্থাতেই থানায় যাওয়ার জন্য রওনা হই। তো সন্ধ্যা 7টার সময় ঘটনা আর কি, তখন মানে আমি 7টার সময় বাজারে, তখন ওর ওই যে ছোটো ভাই রিফাত, ওর বাসা বাজারে, ওকে পাঠাই ফোন দিয়ে যে তুমি দেখ তো রিফাত, ওই ওই থানাতে যাচ্ছে, ওকে আটকা। রিফাত কয়েকজন ছেলে পেলে নিয়ে আমাকে আটকাইছে, মানে রাত 12টা পর্যন্ত, মানে আমি পালায় আর কি করছি। লাস্টে আমার এক ধর্ম মায়ের ওখানে উঠছিলাম, ওঠার পরেও আমি পাইনি। দিয়ে পরে জানের ভয়ে আমি রাজশাহীতে আসার করলাম, সিদ্ধান্ত নিলাম। আমার ওই ভাই আমাকে রাজশাহীতে তুলে দিল সিএনজিতে। দেখতেছি যে ওরা বাইক নিয়ে কয়েকজন সন্ত্রাসী আমার পিছনে লাগাই দিছে, বাইক নিয়ে আসতেছে। তো ওই ভাইয়া সিএনজি এলো ভাইয়া বললো যে তুমি করো, ওই মারা গেলে এলাকার দিকেই মারা যাও, এরা তোমাকে ছাড়বে না। তো আমি আপুকে ফোন দিয়ে বাসার দিকে আবার আসলাম। আসার সময় দেখতেছি ওর বড় ভাই উজ্জ্বল পিস্তল নিয়ে দাঁড়ায় আছে, একটা রিভলভার নিয়ে দাঁড়ায় আছে আমাকে মারার জন্যে। তো ওটা দেখে আব্বু আর আমার এক কাকু গেছিলো আমাকে আবার নিতে। ওটা দেখে পরে আবার আব্বু আর কাকু আমাকে মানে অন্য সাইড দিয়ে আর কি আমরা বাসায় আসি। দিয়ে তারপরে আবার কিছুদিন পর থানাতে যাওয়ার পরে মানে সারাদিন আমাকে ওসি তহিদুল বসায় রাখছে। প্রত্যেকটা অফিসার আমার কথা শুনছে, কিন্তু ওর নাম নেওয়ার জন্য কেউ কেস নিতে চাচ্ছিল না, কারণ ওরা অনেক প্রভাবশালী সেজন্যে। মানে আওয়ামী লীগের ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের যুবলীগেও ছিল, ওর বাবার আওয়ামী লীগ করে, মানে অনেক ক্ষমতাশালী ওরা আর কি, কি বলবো, মানে অনেক লোকজন ওদের থেকে ভয় পায়। তো আমাকে বসাই রাখে, আর সব এভিডেন্স আমি ওদেরকে দেখাই, দেখানোর পরেও ওরা কোনো কেস নেয় নাই। তারপরে ওসি আমাকে বলতেছে যে তুমি বাসায় যাও, এগুলো করো না, মেয়ে মানুষ, এগুলা করা ঠিক হবে না, মানে জীবনের একটা বিষয় আছে, মানে ওর নাম শুনেই আর কি ওরা কেস নিতে চায়নি। দিয়ে সারাদিন আমাকে বসায় রেখে সব এভিডেন্স দেখার পরে যখন কেস নিল না, আমি বাসায় চলে আসছি, আমি বুঝে গেছি যে ওরা কেস নেবে না। দিয়ে তারপরে নভেম্বরের 19 তারিখে আমি আবার থানায় গিয়ে একটা অফিসারের সাথে কথা বলে থানায় গিয়ে মানে একটা অভিযোগ লেখার পরে মাহফুজ নামের একটা মানে ছিল, মানে ডিউটি অফিসার, ওনার হাতে ওই অভিযোগটা জমা করে আসি। তদন্ত অফিসার সত্যব্রত সব কিছু মানে আর কি তদন্ত করছে, করার পরে সব কিছু সত্য পাইছে, কিন্তু ওই ওসি মামলা রেকর্ড করতেছিল না।
72 ঘন্টার মধ্যে নাকি এগুলো মামলা রেকর্ড করতে হয়, কিন্তু ওরা 72 ঘন্টা পার হয়ে 6 দিন 5-6 দিন হয়ে যাচ্ছিল, কোনো রেকর্ড করেনি কেস। তখন আমি সত্যব্রতকে ফোন দিলাম, সত্যব্রত বলছে যে আপা কোনো রহস্য আছে, নইলে রেকর্ড করবে না কেন, আপনি আগে রহস্যটা জানেন। আমিও জানি কিন্তু আমি বলতে পারতেছি না। তো হচ্ছে আপনি থানায় আসেন, কিন্তু আমি থানায় গেলে আমাকে দিয়ে ওরা ওসি হচ্ছে সিগনেচার করে, জোর জবরদস্তি করে সিগনেচার করে কেসটা অভিযোগটা আর কি তুলে নিত। তো আমি ওটা জানতে পেরে আর ওখানে যাইনি, আমি রাজশাহীতে চলে আসি। আসার পরে আবার সন্ধ্যার সময় তদন্ত অফিসার সত্যব্রতকে ফোন দিলাম। এখন উনি বলতেছে যে আপা আপনি ওসির ওপর একটু মানে জোর দিয়ে কথা বলেন, আর নইলে উনি কেস রেকর্ড করবে না, আপনি তো বুঝতেই পারতেছেন বিষয়গুলা। তো হচ্ছে ওসিকে ফোন দিলাম, ওসি বলতেছে আমি একটা মিটিংয়ে আছি, তো হচ্ছে একটু পরে কথা বলি। আবার ফোন দিচ্ছি, ওসি ধরে না। আবার ভাইয়াকে, সত্যব্রত ভাইয়াকে ফোন দিলাম। অফিসার এখন বলতেছে যে আপু আপনি একটু মানে করাভাবে কথা বলেন, বলে দেখেন, ফোন দিতেই থাকেন। যখন ফোন দিতে দিতে একবার ধরলো, ধরার পরে আমি বললাম যে ভাইয়া আপনার বাসাতেও তো ওসিকে, তহিদুলকে, তো আপনার বাসাতেও তো মা বোন আছে তাই না, তো তাদের সাথে অন্যায়, এই অন্যায়টা যদি হইতো তাহলে কি আপনি এর বিচার করতেন না, ন্যায় দিতেন না? তখন বলতেছে যে আমি আমার থানাতে তোমার মামলা হচ্ছে কেস করব না, তোমার হচ্ছে লাস্ট ঘটনাস্থল হচ্ছে মোহনপুর আর হচ্ছে রাজপাড়া, তুমি ওখানে হচ্ছে করো, মানে ওই ইয়াতেই যাও। তো আমি বলছি যে এটা কি একদিনের ঘটনা যে হচ্ছে আপনি লাস্ট ঘটনাস্থল বলতেছেন? একটা মেয়েকে হুট করে তুলে নিয়ে গিয়ে অপহরণ করে যদি রেপ করে তাহলে সেটা না হয় লাস্ট ঘটনাস্থল বলে, কিন্তু এটা তো আমার সাথে অনেক দিন ধরে হচ্ছে, তাই না? তো ওই বলতেছে যে না আমি হচ্ছে আমার রাজ্যে আমি রাজা, আমি কারো কথা শুনবো না, আমি হচ্ছে এমপি মন্ত্রী ডিসি কাউকে চিনি না, আমি আমার মতো আমি আমার থানাতে তোমার এই কেস রেকর্ড করতে পারবো না, রেকর্ড করবো না, আমি তোমার যা করার লাগে তুমি করো, আমি হচ্ছে ছাত্রলীগের নেতা। তো আমি বললাম যে আপনি যদি ছাত্রলীগের ছাত্র দলের নেতা হন তাহলে আমিও কিন্তু ছাত্রী, একজন ছাত্রী হিসাবে কিন্তু আমি ন্যায় পাইতে পারি, এটাও কিন্তু মাথায় রাখেন। এভাবে বললাম। বলার পরে ওই যে মিটিং যেটা ছিল ওই দিনে কথা বলার আগে, তো ওই দিন হচ্ছে আমাদের চেয়ারম্যান রঞ্জু, ওর খালু বস্তাল বস্তা আলু বলতেছি হচ্ছে নাম হচ্ছে এনামুল, আর হচ্ছে ওর খালু এনামুল, আর হচ্ছে ওর বাবা, তারপরে হচ্ছে মানে ওর বিএনপিরা হচ্ছে একটা প্রভাবশালী মামা আছে, মানে সামনে এমপিতে মনে হয় দাঁড়াবে। তো হচ্ছে উনি মিলে মানে উনি ফোনে যা করার করতেছে দিয়ে ওরা সবাই মিলে ওসিকে 1 লাখ টাকা মারছে ঘুষ দিয়ে, যার জন্যে ওই কেসটা আর কি 6 দিনও 5-6 দিন হয়ে যাচ্ছিলো, রেকর্ড করতেছিল না। তো আমার সাথে ওরকম দুর্ব্যবহার করে তিনি, দিয়ে বললো যে মামলা রেকর্ড করবো না, তোমার যা করার তুমি করো, আমার থানাতে এই মামলার রেকর্ড হবে না বলে অনেক দুর্ব্যবহার করে কাটা দেয়, আরও অনেক কথা বলছে। দিয়ে তখন আমি হচ্ছে করি, মানে 28 তারিখে হচ্ছে কোর্টে আসি, আসার পরে মামলা করি একটা। এখন মামলা করার পরে হচ্ছে ওরা কীভাবে কেমন করে জানতে পারছিল, পারার পরে তখন ওই কোর্টে ওর হচ্ছে ওর ভাই, বড় ভাই উজ্জ্বল, 2টা ছেলে নিয়ে গেছিলো আমাকে মারার জন্যে। দিয়ে তখন হচ্ছে আমাকে পরে এক ভাইয়া নিয়ে গিয়ে ফোন দিয়ে বললাম যে এরকম এরকম অবস্থা, আমাকে মারতে এসছে। আমার আব্বুকেও হিটলার ফোন দিয়ে হুমকি দিছে যে তোর মেয়ে কোর্টে গেছে কেন, তোর কি এলাকাতে থাকবি না, তো খাই সাথে কাটা গলা কাটে ফেলাই দেবো, এভাবে বলছে। রেকর্ড আছে আমাদের কাছে, হুমকি দিছে আব্বুকে ওভাবে জবাই করার। আচ্ছা আপু আপনি একটু সংক্ষিপ্ত করেন। আচ্ছা ঠিক আছে। আপনি একটু যেহেতু বলেছেন লিখিত ভাষাটা বুঝতে পেরেছি। হ্যাঁ। আপনি দুইটা বিষয়ের উত্তর দেন। একটু হচ্ছে এই যে 1 লাখ টাকা ঘুষের কথা বলছেন। হ্যাঁ। ওসি। হ্যাঁ। এটার প্রমাণ আপনার কাছে আছে? এটার প্রমাণ আছে কিনা আপনি যেহেতু বলছেন মিডিয়ার সামনে? হ্যাঁ, যেহেতু হচ্ছে বলছি কারণ হিটলার আমাকে একটা মেসেজ দিছিল। হ্যাঁ, ওটা হচ্ছে মেসেজ হয়তো বা এখন পর্যন্ত আছে, যদি আনসেন না করে আমি শর্ট নিতে পারিনি, কারণ মেসেজ দিচ্ছে আর শর্ট নিচ্ছে, আর আমার ফোনে রেকর্ড হয় না, বলে দেয়। হিটলার এটা নিজের মুখে আমাকে বলছে, আর বলছে যে তুই কেস হচ্ছে এগুলো করবি কর, হচ্ছে আমাকে কি করতে হবে, আমি 10 লাখ টাকা জমি বিক্রি করছি, হচ্ছে ওসিকে ওইভাবে টাকা খাওয়াইছি, পিবিআইকে তদন্ত যেটা কোর্টে আর কি রেকর্ড করছি, তো পিবিআইয়ের হাতে তদন্ত দিছে, তো পিবিআইকেও আমি কিনে নিব, 10 লাখ টাকার জমি বিক্রি করেছি, পিবিআইকে কিনে নেব, কি হবে লাস্ট পর্যন্ত আমার জমি আর টাকাগুলো যাবে, এছাড়া তো অন্য কিছু হবে না, এভাবে বলছে। আর এখানে ভাইয়া ভাবেন যে হচ্ছে মানে 72 ঘন্টার মধ্যে যে কেস রেকর্ড হয়, তদন্ত অফিসারও আমার পক্ষে কিন্তু ছিল, তো আমাকে বললো যে কেস রেকর্ড করার মালিক ওসি কিন্তু রেকর্ড করতেছে না, আর ওই টাইম ওদের সাথে কথা বলছে, আর হিটলার পরে এটা আমাকে রাগের মাথায় আর কি বলে দিছে, ও মানে ওই রাগ করলে সব কিছু আর কি খুলে বলে দেয়। আচ্ছা শুনেন, আপনার মামলা তো হয়েছে, এখন হ্যাঁ। আপনি কি চান?
আমি আর কি তদন্ত অফিসার হচ্ছে পিবিআই, যেটা অফিসার পিবিআইয়ের হাতে তো তদন্ত গেছে, যিনি তদন্ত করবেন আমি চাচ্ছি যে উনি হচ্ছে আর কি আমার তদন্তটা সঠিকভাবে দিয়ে আমাকে ন্যায় বিচার পাওয়ায় দেয়, এটা চাচ্ছি। কারণ ওর হচ্ছে মামা যেটা হচ্ছে ওই যে সাখাওয়াত হোসেন বল্টু, বিএনপির প্রভাবশালী নেতা, তারপরে হচ্ছে ওর খালু হচ্ছে এই যে এনামুল, বিএনপির হচ্ছে বাসুপাড়া ইউনিয়নের বিএনপি সভাপতি উনি, ওর বাবা হচ্ছে আওয়ামী লীগের মেম্বার, আবার হচ্ছে সহসভাপতি, ও হচ্ছে যুবলীগ। মানে আমি আওয়ামী লীগের সময়ও বিচার পাই নাই, আবার বিএনপির সময়ও ওর দাপট দেখাচ্ছে সবার জোরে, তাহলে কি আমি বিচার পাবো না বলেন? ও তো একাধিক মেয়ের সাথে রিলেশন করে, মানে ওর যে দুইটা ওয়াইফ, দুইটা না তিনটাই ধরেন, এক মেয়েকে যেহেতু দুইবার বিয়ে করছে। তারপরে হচ্ছে মিতু নামের একটা মেয়ের সাথে রিলেশন ছিল, সুরাইয়া নামের মেয়ের সাথে। আপনি এত কিছু জানার পরও তার সাথে মানে আমি এগুলা আমি মানে কেস করার পরে সব কিছু আর কি জানতে পারতেছি। হ্যাঁ, পূর্বে আপনি জানতেন না পূর্বে জানতাম না।